চারুলতা বিকেলবেলা বেরোনোর সময় একবার ভাবলো এই দরজায় কোনো তালা তো ছিল না, আশেপাশেও কোনো তালা চাবিও দেখতে পাচ্ছে না। সুন্দরী বলেছিল চাবি টাকা সঙ্গে নিয়ে যেতে, ব্যাগে যদিও খুব সামান্য টাকাই আছে, কিন্তু ওইটুকুই তার সম্বল। হাত ব্যাগটা সিন্দুকের চাবিটা সুন্দরীর কথা মতো নিয়ে যাওয়াই ভালো। বাস স্ট্যান্ডে এসে একটু খোঁজাখুঁজি করতেই ফোনের বুথটা চোখে পড়ল। ভিতরে এসে বসে থাকা ছেলেটিকে বলল একটা ফোন করব। ছেলেটি ইশারায় জায়গা দেখিয়ে দিল। নাম্বার ডায়াল করতেই বড় ছেলে হ্যালো ডাক শুনে চারুলতা বলল, আমি মা বলছি রে বড় খোকা। বড় খোকা রাগের গলায় বলল, তোমার আক্কেলটা কি বলো তো মা? বাড়ির কাউকে না জানিয়ে কলেজে পড়া মেয়ের মতো রাগ দেখিয়ে দুটো দুটো বাস ঠেঙিয়ে বীরভূম চলে গেলে, নিজের বয়সের কথাটা খেয়াল রাখবে না? চারুলতা বলল, না জানিয়ে তো আসিনি বাবা, রীতিমতো চিঠি লিখে এসেছি। আর আমার বাপের বাড়িতে পরে ছর্দির বাড়ি, আমি তো বরাবর একাই এসেছি। আমি এখানে খুব ভালো আছি, এই খবরটুকু দেওয়ার জন্যই ফোন করছি। আর আমি শুধু শুধু রাগ করবই বা কেন? তোরা তো আমার ভালো ছেলে, আমার দুই বৌমাও খুব ভালো। কোনটা রাগ আর কোনটা অভিমান সেটা যখন জানিস না তখন রাগের প্রসঙ্গ থাক না। তোরা কেমন আছিস বল? মা, আমাদের তো চিন্তা হয়, আমাকে বললে তো তোমাকে গাড়ি করে পৌঁছে দিতাম। তুমি কবে ফিরবে? চারুলতা বলল, সবে তো কাল এসেছি। তোদের দেওয়ার সময়ের চেয়ে আর একটু বেশি সময় নিলে তোদের কি খুব অসুবিধা হবে? এমনিতেই তো তোরা দুই ভাই ছাড়া বাড়িটার কোনো ভাগিদার নেই, নাকি বাড়িটা ভাগ করলে নিজের নিজের অংশ আধুনিক করার তাড়া। কিন্তু আমি তো এখানে যতদিন ভালো লাগবে থাকবো ঠিক করেছি। সেই ধৈর্যটুকু তোদের রাখতে হবে বাবা। তোরা তো ইচ্ছে করলেই হেসেল আলাদা করতে পারিস, সেটার জন্য আমার ফিরে আসার অপেক্ষা করার দরকারটা কি? আবারও বলছি, আমি খুব ভালো আছি। তোর দাদুর বাড়ির একদম গায়ে লাগা একটা বিরাট বারোয়ারি শিব মন্দিরের কথা তোর মনে আছে? ওখানে গাজনে বিরাট ধুমধাম হয়, বাগদিপাড়া ঝেঁটিয়ে ভক্ত হয়। মন্দিরের সামনে বিরাট ফাঁকা চাতালে বোলান গান হয়। ছোটবেলায় আমরা মন্দিরের বারান্দায় বসে কত বোলান গান শুনেছি। এখন সবে চৈত্র মাস পড়েছে, আমি অন্তত চৈত্র সংক্রান্তি পর্যন্তই থাকবো। আমি মাঝে মাঝে বুথ থেকে তোদের ফোন করব। তোরা সবাই ভালো আছিস তো? বড় ছেলে বলল, মা তোমার মাথা ঠিক আছে তো? ওই জনশূন্য টিনের ভাঙাচোরা পোড়ো বাড়িতে তুমি একা একা ভালো আছো? ছোট মাসি বেঁচে থাকলেও না হয় কথা ছিল, এখানে তোমার বৌমারা তোমাকে এক গ্লাস জল গড়িয়ে পর্যন্ত খেতে দেয় না। তাছাড়াও ছোট মাসি কি তোমাকে বাড়ি জমি লিখে দিয়েছে? শুনেছিলাম ছোট মাসির কোনো এক ভাসুরপোকেই লিখে দিয়েছিল। চারুলতা বলল, একা কোথায় রে, গা ভরা লোকজন আছে, কাজের লোক আছে, বাড়িতে সর্বক্ষণ আমাকে পাহারা দেওয়ার লোক আছে, ইলেকট্রিক আলো পাখা আছে, জন্মভূমির শিকড়ের টান আছে, পাড়া বেড়ানোর আনন্দ আছে। তাছাড়াও টাটকা ফল সবজি, ঘরে তৈরি ঘি, খাঁটি গরুর দুধ, বাজারে 5 রকম মিষ্টি, কি নেই বলতো? এই বয়সে আর কি লাগে রে? আর বাড়িটা একদমই ভাঙাচোরা পোড়ো বাড়ি নয়, আমার ছোটবেলা থেকে পরিণত বয়সে যা দেখেছিলাম ঠিক তেমনটাই আছে। আর যা আছে সেটা পরেই একদিন বলবো। কি পরে আছে বলবে? শোনো মা, তুমি আমাদের যা কিছু দিয়েছো সব তোমার নিজের ইচ্ছায় দিয়েছো, আমরা কখনো তোমাকে জোর করেছি? আমি সামনের রবিবার তোমাকে নিয়ে আসবো। চারুলতা বলল, আমি কি একবারও বলেছি তোরা আমাকে জোর করেছিস? আমি জানি তোরা আমার সেরকমই ছেলেই নোস, কিন্তু বাবা আমি সব কিছু তোদের দিলেও আমার স্বাধীনতাটুকু তোদের দিইনি। তাই আমি না চাইলে তোরা এখানে আসবিও না, আর নিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। বললাম তো আমাকে নিয়ে তোরা অযথা ভাবিস না, আমার যেদিন ইচ্ছে হবে যাব। এখন তাহলে রাখি। চারুলতা ফেরার পথে 1 প্যাকেট সার্ফ, শ্যাম্পু, মোমবাতি, ধূপকাঠি, 4টে দেশলাই আর রাধাকৃষ্ণের একটা ছোট পট নিয়ে এলো। ঠাকুরের পটের সামনে মোমবাতি জ্বালিয়ে ধূপকাঠি ধরালেও মনের শান্তি। বাড়ি ফিরে দেখলো সনাতন আর সুন্দরীও চলে এসেছে। সনাতন দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিল। সুন্দরী বলল, আমি ওপর নিচ সব ঝাড় দিয়ে দিয়েছি, আপনি এবার কাঁচা কাপড় ছেড়ে এসে স্টোভ ধরিয়ে চা খান, আর দুধটা আরেকবার ফুটিয়ে রাখুন, গরম পড়েছে তো। আমি সব চৌকির ওপর গুছিয়ে রেখেছি, ওই চৌকিতে বসেই চা পান করুন। সরলতা বলল, তোমরা চাটা অন্তত খাও। সুন্দরী বলল, আমরা চা খাই না মা ঠাকুরন, আপনি রাতে কি খাবেন? চারুলতা বলল, খই, দুধ, কলা আর মিষ্টি। তোমরা কোনোদিন চা খাওনি? জ্বরজারি হলে ঠান্ডা লাগলে আদা গোলমরিচ দিয়ে 1 আধ দিন খাই, কোনো নেশা নেই। চারুলতা চা খেতে খেতে বলল, আচ্ছা সুন্দরী,
তুমি তো তোমার নামের মতোই দেখতেও সুন্দরী, তাহলে সনাতনের মতো চালচুলোহীন ছেলের সঙ্গে বিয়ে করলে কেন? আর তোমরা এই গায়ের লোকের কাছে বাধ্যই বা কেন? তোমাদের ছেলেপুলে হয়নি? সুন্দরী বলল, বয়সের দোষ মা ঠাকুরন। আমাদের গায়েও একবার যাত্রাপালায় রাজপুত্র সেজে অভিনয় করেছিল। ওর চেহারাখানাও ঠিক রাজপুত্রের মতোই ছিল। সেই চেহারা দেখেই আমি মজে গেলাম। প্রথমে চোখে চোখে ইশারায় ভালোবাসা, পরে লুকিয়ে দেখা করে আগডুম বাগডুম গল্প করা, তারপর এক কাপড়ে বেরিয়ে এসে মা কালীর থানে বিয়ে করা। বিয়ে হয়ে এসে দেখলাম ও যা যা গল্প বলেছিল সেই সব যাত্রাপালার অভিনয়ের মতোই মিথ্যা ছিল। ওর ছোটবেলায় বাবা মা মারা যায়, ওর দৌড়ে দৌড়ে ঘুরে বড় হয় বিদ্যে ক্লাস 8 পর্যন্ত। তবে তার নিজের দুঃখ ঘরের মাটি একটা ভিটে ছিল। বড় হয়ে পুরুতগিরি ওর পেশা ছিল। গায়ের একজন পুরোহিত দয়া করে ওকে হাতে ধরে পুরুতগিরি শিখিয়েছিল। ওটাই ওর পেশা ছিল। আর যাত্রা করাটাও নেশা ছিল। সব জেনেও মানুষটার রূপে আমি পাগল ছিলাম। ওকে আমি ভালোবাসলাম। বেশ সুখে দুঃখেই আমাদের সংসার চলছিল। কিন্তু গায়ের কিছু কুচুটের লোক রটিয়ে দিল আমাদের নাকি বিয়েই হয়নি। একটা বেজাতের মেয়েকে মানুষটা ফুসলিয়ে নিয়ে এসে একসঙ্গে থাকছে। তারপর থেকে আমাদের তো এক ঘরেই করে দিল। তার সঙ্গে পুরোহিতের কাজ করা থেকেও বাদ দিল। বাধ্য হয়ে মানুষটা বাগদি হাড়ি ডোমদের পাড়ার পুরুত হলো। চারুলতা বলল, তোমার বাপের বাড়ির অবস্থা কেমন ছিল? আমরা যাতে চাষা, বাবা ভাগ চাষ করতো, নিজের কিছু জমিও ছিল। তা তোমার বাবা তো অনুষ্ঠান করে লোক জানিয়ে বিয়েটা দিতে পারতো। সুন্দরী বলল, ঘর পালানো মেয়ের বাপের বাড়িতেও ঠাঁই হয় না মা। তারাও তো সমাজে বাস করে। তাছাড়াও যাতে বামন হলেও চালচুলোহীন ছেলের সঙ্গে বাবা বিয়ে দিত না। তবু বাবা লুকিয়ে আমাকে নিয়ে যেতে এসেছিল। সিউড়িতে আমার এক মামা থাকে। মামা আমাকে জায়গাও দিতে চেয়েছিল। বাবাও বলেছিল 6 মাসে ব্যাপারটা থিতু হলে ভালো ঘরে বিয়ে দেবে। চারুলতা বলল, তুমি গেলে না কেন? সনাতন তো ধাপ্পা দিয়ে লুকিয়ে তোমাকে মন্দিরে বিয়ে করেছিল। মা ঠাকুরন সে তার অবস্থানই মিথ্যে বলেছিল, কিন্তু তার ভালোবাসাটা মিথ্যে ছিল না। বাজা বউ বলে কখনো সে আমাকে হতচ্ছেদ্যাও করেনি। দুজনেই দুজনকে আমরা চোখে হারাতাম। তাই বাবার সঙ্গে আমি যাইনি। বাবা রাগ করে আর কখনো আমার মুখ দেখবে না বলে ফিরে গিয়েছিল। কিন্তু এই সুখ আমার কপালে বেশি দিন সইল না। একদিন উথাল পাতাল করা এক ঝড় জলের রাতে পুরনো মাটির ভিটেটা হুড়মুড়িয়ে ভেঙে গেল। সেই বিপদের দিনে বড় মা ঠাকুরন আমাদের আশ্রয়, খাওয়া থাকা সব দিল। চারুলতা তন্ময় হয়ে সুন্দরীর গল্প শুনছিল। মনটা কেমন যেন আর্দ্র হয়ে উঠল। সুন্দরীকে বলল, অভাব থাকলেও তোমাদের ভালোবাসাটা বড় খাঁটি। মনে মনে ঠিক করলো সে যাওয়ার আগে ওদের হাতে 10,000 টাকা দিয়ে যাবে। সিন্ধুকে টাকা না থাকলেও পরের বার এসেও দিয়ে যাবে। সুন্দরী বলল, মা ঠাকুরন ঘরে ধূপকাঠি দেবেন না? সন্ধে তো হয়ে এলো। চারুলতা চমক ভেঙে বলল, হ্যাঁ দেব তো। সিংহাসনটা ভালো করে মুছে ঠাকুরের পটটা রেখে চারুলতা মোমবাতি জেলে একটা ধূপকাঠি ধরিয়ে দিল। গলায় আঁচল জড়িয়ে প্রণাম করল। বাইরে আসতেই সুন্দরী পাথরের থালায় ফল কেটে তার হাতে দিয়ে বলল, এটুকু এখন খেয়ে নেন মা, রাত 9টায় রাতের খাবার গুছিয়ে দেব। চারুলতা বলল, আচ্ছা তোমার বড় মা ঠাকুরনকে কি এভাবেই ফল কেটে যত্ন করে খেতে দিতে? সুন্দরী বলল, বড় মা ঠাকুরন আপনার 3 গুণ ফল খেতেন। আপনার তো পাখির আহার। তিনি ডেলি 1 কেজি দুধ দুবারে খেতেন। পাথরের থালা উপচানো আতপ চালের ভাত, ডাল, আলু সিদ্ধ, 2খানা নিরামিষ তরকারি, ভাজা আর চাটনি খেতেন। আর শেষ পাতে দুধ কলা সন্দেশ মেখে ভাত খেতেন। আর সন্ধেবেলায় 1 থালা ফল। রাতে আপনার মতোই দুধ কলা মিষ্টি দিয়ে খই খেতেন। মাঝে মাঝে 1 দিস্তের বেশি গাওয়া ঘিয়ের লুচি, আলু চচ্চড়ি আর 1 বাটি ক্ষীর মিষ্টি খেতেন। পরোটা খেলেও 9-10টা পরোটা খেতেন। আমের সময় একসঙ্গে 10টা থেকে 12টা আম একসঙ্গে খেতেন। আস্ত একটা পাকা কাঁঠাল খেতে পারতেন। খাবেন নাই বা কেন? তেনার মনখানা যেমন দরজা ছিল, চেহারাখানাও পালোয়ানের মতোই ছিল কি না? চারুলতা হেসে বলল, সর্দির বরাবরই স্বাস্থ্য আর হজম শক্তি বেশি। সে ছোটবেলা থেকেই একটু বেশি খায়, কিন্তু তাই বলে একটা আস্ত কাঁঠাল? তুমি গপ্প করার জন্য বলছো না তো? আমি নিজে তেনাকে কাঁঠাল ভেঙে দিয়ে সামনে বসিয়ে খেতে দিয়েছি। মানুষটার কখনো অসুখ বিসুখ করতেও দেখিনি, কখনো ওষুধ খেতেও দেখিনি। শুধু সকালবেলা একটা করে কালমেঘের গুলি খেতেন। ওগুলো আমিই তৈরি করে রোদে শুকিয়ে রাখতাম। 9টা বেজে গেল নাকি? আপনার খাবার গুছিয়ে দেব? চারুলতা বলল, দাও, তবে 1 গাদা দিও না। একটা মিষ্টি আর একটা কলা দিও। দুধটা সব দিও না। আবার লাগিয়ে রাখবেন? সকালে চা করেই খেয়ে নেব। তোমরা রাতে এখানে থাকবে তো? আপনি বললে থাকবো। তাহলে আপনার খাওয়ার পর চট করে 4টে খেয়ে আসবো।
আপনি আপনার কি একা থাকতে ভয় করছে? না, ভয় করবে কেন? ছোটবেলা থেকেই আমার ভয় ডর নেই। তাহলে আমরা যেমন আসছি তেমনই আসবো। চারুলতা বলল, তাহলে দরজাটা বন্ধ করেই দেব। না দিলেও ক্ষতি ছিল না, তবু বন্ধ করেই দেন। আপনি নিশ্চিন্তে নিজের শোবার ঘর বন্ধ করে ঘুমান। আপনার গায়ে একটা কাটার আঁচড়ও লাগবে না। আপনার বিছানার চাদর ওয়ার সব পাল্টে দিয়েছি। বিছানাটা দেখে চারুলতার মন ভালো হয়ে গেল। বেশ বোঝা যাচ্ছে সুন্দরী এই বাড়ির কোথায় কি আছে সবটাই জানে। চাদর, বালিশের ওয়ার সব পাল্টে দিয়েছে। চারুলতার ঘুম আসার আগে পর্যন্ত ভাবছিল সর্দিকে থান পড়ে কদম ছাড় ছুলে কেমন লাগতো। তার বিশ্বাস করতে মন না চাইলেও পরাবাস্তব ব্যাপার তো এই বাড়িতে কিছু আছেই। এই স্বপ্ন দেখা বা স্বপ্নের ঘটনাগুলো মিলে যাওয়া, এটাও তো পরাবাস্তব ব্যাপার। কিন্তু সর্দি তো শুধু স্বপ্নেই কথা বলে, নির্দেশ দেয়, অনুরোধ করে। সবটাই তো অন্তরালে থেকে। একবার শরীর ধারণ করে দেখাও তো দিতে পারে। আচ্ছা, এই যে হরেন থেকে আরম্ভ করে গা শুদ্ধ লোকের ধারণা সিন্ধুকে ভর্তি নাকি টাকা, রাশি রাশি গয়না, টাকা পয়সা আছে, যার জন্য ডাকাতির চেষ্টা পর্যন্ত হয়েছিল, এটা কি সত্যি? সর্দি তাকে কোনোভাবে সারপ্রাইজ দিতে চাইছে না তো? দূর, এত কিছু কি বাবার ছিল? ভাবতে ভাবতেই চোখের পাতা ভারী হয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যেই ঘরের সামনে ঠক ঠক আওয়াজটা কানে এলো। আজ আবার চমকে উঠে ঘুম ভেঙে গেল না, বরং একটা ভালো লাগা ও বিষাদে মনটা মেদুর হয়ে গেল। একটা পরিপূর্ণ নিটল ঘুমও হলো। ঘুম থেকে উঠে প্রতিদিনের অভ্যেস মতো মুখ ধুয়ে স্নান করে নিল। ঠাকুরের সিংহাসনে মোমবাতি জেলে ধূপকাঠি ধরিয়ে ইষ্টদেবতার মন্ত্র জপ করে প্রণাম করে বেরিয়ে এসে দেখলো একটা বউ এসে উঠোনে দাঁড়িয়ে আছে। চারুলতাকে দেখে বউটা বলল, আমি আজ থেকে তোমার কাজ করতে এলাম গো পিসিমা। আগে এ বাড়ির কাজ আমার শাশুড়ি করত, আমিও হেম ঠাকুরনের কাজ করতাম। এই বছরে হরেন মাসে একবার করে আমাকে টাকা দিয়ে পরিষ্কার করাতো। তা তুমি একা এসেছো? রাত বিরেতে তোমার গা ভারী হয় না? চারুলতা বলল, না হয় না তো, আর হবেই বা কেন? সরমা বলল, আসলে 5 জন 5 কথা বলে কি না, তা হেম ঠাকুরন তো 5 বছর হলো গত হয়েছে। এতদিন পরে এসেছো, তাও আবার একা একা? বাড়িতে বেটা বউয়ের সাথে বনিবনা হয় না বুঝি? এইসব ভদ্রলোকদের ঘরেই হয় গো। আমাদের ঘরেও ঝগড়া চুলোচুলি হলেও শাশুড়িকে কখনো ভিন্নও করে দিই না। ঘর থেকে ভিন্ন জায়গার নিঃশূন্য পুরীতে পাঠিয়েও দিই না। চারুলতা বলল, কেন রে, এটা আমার বাপের বাড়িও তো বটে। তুই কখনো বাপের বাড়ি যাস না? যাব না কেনে, পালে পার্বণে যাই, তা সেখানে তো আমার বাপ ভাইরা থাকে। চারুলতা বলল, আমি এই বয়সে বাপ ভাই কোথায় পাবো? দেখো কদিন থাকতে পারো। তোর নাম কি? আমার নাম সরমা বটে। তাহলে কাজে লাগি। তা এটো বাসন কোসন দেখছি না তো। চারুলতা সুন্দরীর নাম করতে গিয়েও থেমে গিয়ে বলল, সেসব আমি মেজে নিয়েছি, তুই উঠোন কলতলা ধুয়ে ঘরদোর মুছে দে। আমার ঘরটা আমি নিজেই মুছে নেব। চারুলতা স্টোভ ধরিয়ে চা করে খেতে খেতেই সরমার কাজ সারা হয়ে গেল। সে আসছি গো পিসিমা বলে চলে গেল। যেতে যেতে বলল, ও বেলা আসতে হলে বেলা 3টে আসবো কিন্তু। চারুলতা বলল, না, আবার কাল সকালে আসিস। চারুলতা হরেনের বাড়ি যাবে কিনা ভাবছিল, তখনই হরেন ঝোলানো দুধের কৌটো নিয়ে হাজির। চারু পিসি, 500 দুধ। তোমার ঠিক হচ্ছে তো? চারুলতা বলল, কেন রে, একজন মানুষের কত দুধ লাগে? তোর দুধের বেশ স্বাদ আছে। হরেন বলল, স্বাদ তো হবেই। তোমাকে আমি কালো গরুর দুধ নিজে হাতে দুয়ে দিই। হেমপিসি কিন্তু 1 কেজি করে দুধ নিত। তা রাতে তোমার ঘুম হয়েছিল তো? না মানে, একলা থাকো সেজন্যই বলছিলাম, একটু চিন্তা তো হয়। চারুলতা বলল, ওসব কথা বাদ দে, কাজের কথা শোন। কাল আসার কথা মনে আছে তো? খুব মনে আছে। আজও আমার তেমন কাজ নেই। তুমি বললে সিন্ধুকের চাবি, আজও খুঁজতে পারো। চারুলতা বলল, তোর যে দেখছি তর সইছে না। আমার আর কি বলো, আমার তো শুধু দেখা, তাও তুমি বলছো বলেই। না হলে আমার কি স্বার্থ? কেন, দেখে চোখ স্বার্থ করারও তো একটা ব্যাপার আছে। আর সেরকম ধনরত্ন পেলে আমি কি কিছু দান করব না ভাবছিস? তুই বরং কালই আসিস। হরেন বলল, তোমার বাজার টাজার কিছু লাগবে না? বাজার 2 দিন পরে গেলেও হবে। বেশ, তাহলে বিকেলে ছেলে এসে তোমার মিষ্টিটা দিয়ে যাবে। হরেন চলে যাওয়ার একটু পরেই সুন্দরী সনাতন এসে সদরের দরজাটা বন্ধ করে দিল। একটু পরে সুন্দরী 1 গ্লাস শরবত আর 2টো মিষ্টি এনে বলল, মা ঠাকুরন, মিষ্টি তো আর থাকলো না। চারুলতা বলল, জানি রে। হরেন অবশ্য বলছিল কিছু আনতে হবে কিনা। শুধু মিষ্টির কথা বলতে আমার সংকোচ হলো। আমি নিজেই ওবেলা গিয়ে নিয়ে আসব। সনাতন বলল, কেন আপনার সংকোচ কিসের? ও কি গ্যাটের পয়সা খরচা করে বাজার করে আনছে?
আপনার হকের পাওনা থেকে ছিটে ফোঁটা খরচ করছে। আমি বলছি আপনি যতদিন এখানে থাকবেন ওই হরেনই সব খরচ করবে। চারুলতা বলল, তোমার দেখছি হরেনের ওপর খুব রাগ। আমার কিন্তু কোনো রাগ নেই। এই যে আমাকে এত খাতির করে বাজার করা থেকে খোঁজ খবর নেওয়া করছে, এমনকি তার বাড়িতেও থাকতে বলেছে, এটাই বা কজন করে? আর এই বিষয় সম্পত্তি তো আমার পাওনা ছিল, সেটাই তো জানতাম না। আচ্ছা সনাতন সুন্দরী, তোমরা তো এই বাড়িতে প্রতিদিন আসতে বলছো, তাহলে একটা কথা বলো তো। সুন্দরী বলল, কি কথা মা ঠাকুরন? চারুলতা বলল, হরেন বলছিল এই বাড়ির সদর খোলা থাকলেও আমার ছর্দির ঘরটা বরাবর তালা বন্ধ থাকতো। তাহলে এই ঘরটা ভেজানো ছিল কেন? ঘর, বাথরুম, বিছানা সব পরিষ্কার ছিল। সুন্দরী বলল, বড় মা ঠাকুরন মারা যাওয়ার পর ওই ঘরটা তালাবন্ধই থাকতো। হরেন মাসে একবার দুবার শুধু তালাটা একবার খুলতে লাগতো। শুধু খুলতো, তাহলে পরিষ্কার করতো কে? সুন্দরী বলল, বড় মা ঠাকুরনের আদেশ পেয়ে দুদিন আগে আমি আরও এসে ওই ঘর বাথরুম পরিষ্কার করে বিছানার চাদর ওয়ার পাল্টে দিয়ে গিয়েছিলাম। তখন তালা বন্ধ ছিল না। আজ্ঞে না। চারুলতা বলল, বুঝলাম, তাহলে সবই তেনার কাণ্ড। সুন্দরী বলল, তাহলে আপনার রান্নার যোগাযন্ত্র করে দিই। তরকারি কি কাটবো মা? চারুলতা বলল, আজ স্টোভে একটু সেদ্ধ ভাত করে নেব ভাবছি। এখনই জোগাড় করার দরকার নেই, আমি নিজেই করে নেব। আমার একটু কাজ আছে, সে আপনি কাজ করুন না, আমরা ততক্ষণে ওপরটা মোছামুছি করে আসি। চারুলতা বলল, আচ্ছা সুন্দরী, সিন্ধুকের চাবি তো পেলাম, কিন্তু ছর্দির ঘরের কাঠের আলমারিটা একবার খুলবো ভাবছি, চাবিটা দরকার ছিল। ওটা তো ঠাকুরের সিংহাসনের মাথায় কাগজের তলায় থাকতো, একবার দেখুন দেখি। চারুলতা কাগজের তলায় চাবিটা খুব সহজেই পেয়ে গেল। আলমারিটা খুলে দেখলো ওপরের 3টে তাকে ছর্দির কাপড়, সায়া, ব্লাউজ গোছানো আছে। একদম নিচের তাকে বেশ কিছু পাথরের বাসন আর একটা চ্যাপ্টা অ্যালুমিনিয়ামের কৌটো আছে। কৌটোটা খুলে দেখলো বেশ টাকা আছে। খাটে বসে গুনে দেখলো 21,300 মতো টাকা আছে। চারুলতা আশ্চর্য হয়ে ভাবলো, ছর্দির প্রতিটি কথা কেমন হুবহু মিলে যাচ্ছে। এসব কথা সে কাউকে কখনো বলতে পারবে না। চারুলতা কৌটোটা নিজের ব্যাগে রেখে আলমারিটা কি মনে করে আর তালা বন্ধ করলো না। ঘর থেকে বেরিয়ে এসে দেখলো সুন্দরী আলু, পটল আর কুমড়ো কেটে রেখেছে। চারুলতা চটপট স্টোভ ছেড়ে ভাত বসিয়ে দিয়ে বলল, এবার বরং তোরা আয়, আমি খেয়ে বাসন কলতলায় নামিয়ে রাখবো। তোরা বরং একবারে কাল বেলা 11টার পর আসিস। পরদিন চান পুজো সেরে খেতে না খেতেই হরেন দুধাতে এসে হাজির। চারুলতা বলল, হ্যাঁ রে, তোর রাতে ঘুম হয়েছিল তো? হরেন বলল, সত্যি বলতে একটু উত্তেজনা মতো হয়েছিল, যদিও আমার কোনো স্বার্থ নেই। চারুলতা বলল, তাহলে আর দেরি করছিস কেন? ভাবিস না ঘর ভর্তি মোহর পেলে তোকেও কটা মোহর দেব। আমার ঘর থেকেই খোঁজা শুরু কর। তুমিও চলো। ঘরটা আতিপাতি করেও খুঁজে চাবি পাওয়া গেল না। চারুলতা তো জানতই, বলল, বাইরের ঘরে তো শুধু একটা চৌকি আর খানকতক চেয়ার ছাড়া কিছু নেই। তাহলে ওপরে চল। ওপরের 2টো ঘরে অবশ্য 2টো ন্যাড়া চৌকি ছাড়া কিছুই নেই। বিছানার ঘরটা খুঁজে দেখ। হরেন হতাশ হয়ে বলল, এত জায়গা থাকতে বিছানার গাদার মধ্যে চাবি থাকবে বলছো? আমি কি করে বলবো? তুইও যেখানে আছি আমিও সেখানে। খুঁজে না পেলে কামার ডেকে তালা ভাঙতে হবে। বিছানা কিন্তু ছেড়ে দেখবি। হরেন একটা একটা করে বিছানা নামিয়ে চারুলতার রাখা চাবিটা খাতার বাজে পেয়ে গেল। হরেন যুদ্ধ জয় করার মতো আনন্দে বলল, শেষকালে হেমপিসি এখানে চাবি রেখেছিল। সত্যি হেমপিসির মাথায় কিছু ছিল বটে। তাহলে চলো সিন্দুকটা খোলা যাক। চারুলতা বলল, খোলা যাক মানে? তুই না বলেছিলি এই সিন্দুক নিয়ে গায়ের 5 জনের অনেক কৌতূহল আছে? আমি ঠিক করেছি গায়ের 5 জনের সামনেই আমি সিন্দুকটা খুলব। তুই আরও 5 জন কেন, 10 জনকে ডেকে আন। যাদের সিন্দুক নিয়ে কৌতূহল ছিল তারা নিজে চোখেই দেখে যাক। হরেন বলল, তুমি বলছো বলেই ডেকে আনছি, না হলে সোনা দানা ধনরত্ন টাকা পয়সা যাই থাকুক তাতে আমারই বা কি আর লোকেরই বা কি? চারুলতা বলল, লোকের বাবার কিছু না হলো রটনা বা ঘটনা, সেটা যাচাই না করলেও আবারও তো ডাকাতি হতে পারে। কে বলতে পারে গায়ের লোকরা যোগ সাজস করেই ডাকাতির চেষ্টা করেনি? আমাকে যখন এখানে থাকতেই হবে তখন রটনাটার একটা মীমাংসা হওয়ার তো দরকার। হরেন বলল, সেটা আর পারবে না, কারণ এটাও তো রটে গেছে স্বয়ং হেমলতা নিজে এই বাড়ি পাহারা দেয়। সে বেঁচে থাকতেই লোকে তাকে ভয় সমীহ দুটোই করত। তবু মানুষ মানুষকে যত না ভয় করে, ভূতকে তার 4 গুণ ভয় করে। ভূতেরই একমাত্র মরার ভয় নেই। সন্ধ্যের পর এই বাড়ির সীমানায় কেউ আসে না। বেশ, তুমি যখন বলছো আমি লোক ডেকে আনছি।
চারুলতা বলল, তাহলে তুই যখন বলছিস আমার ছর্দি স্বয়ং হেমলতা এই বাড়ি নিজে পাহারা দেয়, তখন খামোখা আমাকে নিয়ে টেনশন করছিস কেন? যা, কাকে কাকে ডাকতে চাস ডেকে আন, আর চাবিটা সঙ্গে নিয়েই যা। আধ ঘন্টার মধ্যে পাড়ার বেপাড়ার প্রায় 25-30 জন জোয়ান ছেলে বুড়ো সবাই চারুলতার বাড়ি এসে জড়ো হলো। এত লোকের কৌতূহল দেখে চারুলতার বেশ মজাই লাগলো। চারুলতা বলল, আমি এতজনকে আসতে দেখে খুব খুশি হয়েছি। আপনাদের মধ্যে 4 জন করে ঘরে আসুন। আমি প্রথম 4 জনের সামনে সিন্দুক খালি করে সব জিনিসপত্র নামিয়ে রাখব। তারপর আপনারা 4-5 জন করে দেখে যাবেন। চারুলতা তাকিয়ে দেখল এদের সবার চোখ মুখ কৌতূহল আর উত্তেজনায় চকচক করছে। কিন্তু ছর্দির স্বপ্নের কথা যদি সত্যি হয় তাহলে তো এরা হতাশ হবে। হরেন আগ বাড়িয়ে বলল, আমার সঙ্গে তাহলে গুরুজন স্থানীয় 3 জন আসুন। হরেনের বয়সী 2 জন ছেলে বলল, গুরুজন যারা আছে তাদের অনেক বয়স হয়েছে, তারা চোখেও কম দেখে। দেখতে গিয়ে তুই যদি কিছু হাপিস করিস ওরা বুঝতে পারবে, তার চেয়ে আমরাই আগে চাই। হরেন রেগে মেগে বলল, তোরা চারুপিসি হেমপিসিকে কদিন চিনিস? আমরা ওদের জমি ভাগ করি, ওদের সবার সঙ্গে আমাদের গোটা পরিবারের সম্পর্ক, আর আমি কিনা চারুপিসির জিনিস হাপিস করব? চারুলতা বলল, ঠিক আছে, 2 জন গুরুজন যাবেন আর হরেন আর তোমাদের মধ্যে 1 জন এসো। চারুলতা হরেনকে বলল, তুই সিন্দুকটা খোল হরেন। হরেনের পরিচিত ছেলেটি বলল, বাপরে, চাবির কি সাইজ! যেমন তালার সাইজ তেমনই চাবির সাইজ। নে এবার খোল দেখি। হরেন সিন্দুকের ডালা খুলতেই দেখল সিন্দুকের অর্ধেক ফাঁকা, বাকি জায়গায় বেশ কিছু কাঁসার ভারী ভারী বাসন। এক কোণে একটা পিতলের খড়া আর পিতলের কিছু ঠাকুরের বাসন। একটা কাপড়ে মোড়ানো পুটুলিতে কি বাঁধা আছে বোঝা যাচ্ছে না। বয়স্ক মানুষ 2 জন বলল, এ তো শুধুই বাসনপত্র, সোনাদানা কোথায় রে? ঘড়াটা বের কর দেখি, ভিতরে সোনার চাঁদির টাকা থাকতে পারে। চারুলতা বলল, হরেন, সব একটা একটা করে ঘরের মেঝেতে নামা। দেখা গেল 6টা কাঁসার বগি থালা, 4টে কাদা উঁচু ছোট থালা, 4টে কাঁসার গ্লাস, 1 গোছ ছোট বড় কাঁসার রেকাবি, 2টো বড় জামবাটি। ঘড়াটা ফাঁকা। একটা পিতলের হাঁড়ি, হাতা, খুন্তি আর অল্প কিছু পিতলের পুজোর বাসন। সবাই ভয়ঙ্কর রকম হতাশ হতে হতেও বলল, আসলে জিনিস কাপড়ের পুটুলিতেই আছে, ওটা বের করে খোল দেখি। হরেন বলল, বেশ ভারী আছে গো। সবাই হুমড়ি খেয়ে তাকিয়ে আছে। চারুলতা সেই অবসরে সিন্দুকটা দেখল, থান কাপড় দিয়ে মোড়া জিনিসটা তুলে নিল। মনে মনে ভাবল, ছর্দির কথাগুলো হুবহু, বেশ তো মিলে গেল। 4 জন তখন পুটুলিটা খুলে একেবারে চরম হতাশ। হরেন বলল, ও চারুপিসি, পুটলিতে তো 1 গোছা কাঠসার বাটি গো। চারুলতা বলল, আমার হাতে খুব সম্ভবত ছর্দির থানে মোড়া কাপড়েই জমি বাড়ির দলিল আছে, আর কি আছে সেটা বাইরে গিয়ে দেখাচ্ছি। তার আগে সিন্দুক পুরো খালি কিনা দেখে নে। আর বাইরে যারা আছে তারা বোধহয় অধৈর্য হয়ে যাচ্ছে, ওদের ডেকে দেখা। আর খাটের তলায় 2টো বাক্স আছে, ওগুলো দেখিয়ে দে। আবার বেশ উৎসাহ নিয়ে সবাই বাক্স 2টোও বের করলো। তাতে রান্নার কিছু ব্যবহার্য পুরনো বাসন আর ধোয়া কিছু কৌটো বাউটা পাওয়া গেল। আর একটা বাক্সে পরিষ্কার করা বেশ কখানা বিছানার চাদর, বালিশের ওয়ার, কখানা নতুন চাদর, বালিশের ওয়ারও আছে। একজন বলল, কাঠের আলমারি তো দেখা হলো না। চারুলতা বলল, আলমারিটা তো তালাবন্ধ নেই, তবু দেখতে পারো। আলমারিতে ছর্দির পাট পাট করে গোছানো কিছু কালো ইঞ্চি পাড় শাড়ি, কিছু থান কাপড়, 2টো তসরের থান, সায়া ব্লাউজ আর শীতের 2টো চাদর, 2টো সাদা শাল ছাড়া আর কিছু নেই। চারুলতা বলল, দেখা শেষ তো, এবার সবাইকে ডেকে দেখিয়ে দাও। সবাই একে একে আসার পর তাদের চেহারা দেখে চারুলতার মনে হলো যেন এদের সবার সর্বস্ব খোয়া গেছে। সবাই বলল, সবই তো ভো ভো দেখলাম, এর জন্য ডাকাতি পড়ার মানে হয়? বিমর্ষ মুখে সবাই থান কাপড়ে মোড়ানো আর কি আছে দেখার জন্য অপেক্ষাও করতে লাগলো। 2-4 জন সুরসুর করে চলেও গেল। চারুলতাও আর অপেক্ষা করল না, কখন আবার সুন্দরী সনাতন এসে হাজির হয়। হরেন বলল, চারুপিসি, এবার থানটা খুলে দেখো দলিলগুলো আছে কিনা। চারুলতা কাপড়ের মোড়ক খুলে প্রথমে দলিল বের করলো, তারপর কাগজে মোড়ানো টাকার বান্ডিলটা বের করে বলল, হরেন, টাকাটা গুনে দেখ কত আছে। তারপর বালা জোড়া, বিছে হার, কানের মাকড়ি জোড়া বের করে দেখিয়ে বলল, আপনাদের মধ্যে কেউ এই গয়না দেখেছেন? বয়স্ক মানুষের মধ্যে একজন বললেন,
এ তো হেমের গয়না। বেধবা হবার পর বছর এগুলো পরে থাকতে দেখেছি। কানে পড়তো না, তারপর সব খুলে রেখেছিল। কিন্তু আরও তো ভারী ভারী গয়না ছিল। তোমার বাবা তো বলতে না গা ভরা গয়না দিয়েছিল। মেয়েটার কপালটাই খারাপ ছিল। তার সব গয়না কোথায়? শুনেছি হেমের ভাসুরপো ঘন ঘন এখানে আসতো। সে বেটা চুরি চামারি করে নিয়ে যায়নি তো? নাকি ডাকাতি পড়েছিল তখন খোয়া গেছে? হরেন বলল, কেন, ডাকাতির ব্যাপারটা তো গা শুদ্ধ লোক সবাই জানে গো। হেম পিসির লাঠির বাড়িকে সব পগার পার হয়েছিল। হেম পিসির হয়তো ভাসুরপোকে গয়না কটা দিয়ে চারু পিসিকে বাকি সবটুকু দিয়ে গেছে। এই তো এখানে নগদ 50,000 টাকা আছে। চারুলতা বলল, আর এই সঞ্চয়ের কাগজগুলো আছে। বয়স্ক মানুষটি বললেন, তবু মন্দের ভালো। তা সঞ্চয়ে কত টাকা আছে? হরেন বলল, 40,000 টাকা। কমাস পর ওটা ডবল হবে। তাহলে এবার সবাই ওঠা যাক। চারুলতা বলল, একটু বসুন, আমি সবাইকে বলছি। এই সিন্ধুকে ধনরত্ন গয়না রাখার মতো অবস্থা আমাদের বা আমার পূর্বপুরুষদের ছিল না। যেটুকু ছর্দি আমার জন্য রেখে গেছে সেটা শুধু তার কষ্ট করে রাখার সঞ্চয়। আমি এই টাকা থেকে শিব মন্দিরের গাজনের উৎসবের জন্য 5,000 টাকা দিতে চাই। আপনারা বললেন টাকাটা হরেনের হাতেই দেব। সবাই বলল, এ তো অতি উত্তম প্রস্তাব। সবাই চলে যাওয়ার পর চারুলতা স্টোভ ধরিয়ে আগে দুধ ফুটিয়ে রাখলো। সে বুঝে গেছে একটু চা খেতে চাইলেও সুন্দরী করে দেবে না। নিজের সংস্কারে তার অন্ধ বিশ্বাস। সে নিজে বৈধব্য পালন করলেও তার তেমন ছুতমার্ক নেই। কি আর করা যাবে? আগের দিনের একটু বেঁচে যাওয়া দুধে একটু জল মিশিয়ে ঘন করে দুধ চা বানিয়ে নিল। এখন থেকে সে জ্বালানি দিয়ে কিছুতেই রান্না করবে না। আজও স্টোভেই একটু সেদ্ধ ভাত করে নেবে। চারুলতা চা খেতে খেতে ছর্দির বলা কথাগুলো ভাবছিল। এই ব্যাপারটা সে মনে হয় কাউকে শেয়ার করতে পারবে না। ছেলে তো সেদিন তাকে বলেছিল তার নাকি মাথা খারাপ বলে এই বাড়িতে থাকতে এসেছে। এসব কথা বললে তো তাকে পুরো পাগল বলবে। সে এতদিন নাতি নাতনিকে বানিয়ে বানিয়ে ভূতের গল্প বলতো, কিন্তু এই ভৌতিক কাণ্ডটা যে তার নিজের জীবনে ঘটতে পারে এটা সে কল্পনাও করতে পারেনি। ছর্দির স্বপ্নে বলা প্রতিটি কথা এমন অক্ষরে অক্ষরে মিলে যাবে সেটাও সে ভাবতে পারেনি। সঞ্চয়ের কাগজে চোখ বুলিয়ে দেখলো ওটা আর 3 মাস পরেই ম্যাচিওর করবে। আপাতত তার এখন টাকার সমস্যা নেই। এর মধ্যে কখন সুন্দরী আর সনাতন এসে সামনে দাঁড়িয়েছে বুঝতেই পারেনি। বলল, তোরা কখন এলে? কই, টের পেলাম না তো। সুন্দরী বলল, আপনি আকাশ পাতাল ভাবলে কি করে টের পাবে? আমরা এসে সদর বন্ধ করলাম। তা লোকজনকে সাক্ষী রেখে আপনার সিন্দুক খোলা দেখানোর কাজ শেষ হলো? চারুলতা বলল, হ্যাঁ হলো। তোরা আগে বাসনগুলো গুছিয়ে সিন্ধুকে রাখ। একটা জামবাটি, একটা কানা উঁচু মাঝারি থালা আর একটা কাঁসার গ্লাস মেজে রাখ। সুন্দরী বলল, বেলিঞ্চি না ভুবনেশ্বরী রাখবো? কি বলছিস রে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখছিস ভুল করে তোমাকে তুই বলে ফেললাম। সুন্দরী বলল, এতক্ষণ বলেননি কেন তাই ভাবছি। মেয়ের বয়সীকে কেউ তুমি আমি করে কথা বলে? ওকেও তুই করেই হুকুম করবেন? চারুলতা বলল, ছি ছি, হুকুম করব কেন? কোনো মানুষকেই হুকুম করতে নেই। অনুরোধ আর হুকুমের মধ্যে ঢের তফাৎ, বুঝলি? এবার বলতো তুই কি যেন বললি, বেলিঞ্চি না ভুবনেশ্বরী? সুন্দরী হেসে বলল, ও মা, তাও জানো না? বেলিঞ্চি হলো অল্প কানা উঁচু থালা আর ভুবনেশ্বরী হলো বেশি কানা উঁচু থালা। তাই বল, তাহলে একটা ভুবনেশ্বরী থাক। আর ভাত খাওয়ার জন্য একটা বগি, ডাল রসা খাওয়ার জন্য 2টো বাটি রাখি। চারুলতা বলল, পাথরের থালায় ভাত খেতে আমার বেশ লাগছে রে। বেশ, রাখ, যেটাতে যখন ইচ্ছে হবে খাবো। আর একটা কথা বলছিলাম, আজ থেকে তোরা ঘুঁটে ছিবড়ে জাল দিয়ে এখানেই ভাত খাস। তুই বরং বাজার থেকে সেদ্ধ চাল কিনে নিয়ে আয়। সুন্দরী বলল, ওসব হ্যাঙ্গামা করার কোনো দরকার নেই। এই তো আমি আলু দিয়ে পোনা মাছের ঝাল ঝাল করে চচ্চড়ি, শাক, লঙ্কা ভেজে আলু সেদ্ধ মাখা আর নুন তেল লঙ্কা গুড় দিয়ে তেঁতুল মেখে রেখে এসেছি। ভাতও নামিয়ে রেখে এসেছি। সকালে 2জন পান্তা খেয়েছি। চারুলতা বলল, হ্যাঁ রে, বামুন মানুষ এক সন্ধ্যায় 2বার কেউ ভাত খায়? আমাদের বামনায় কি আর আছে গো? আমরা মাঝে মাঝে গেড়ি গুগলিও খাই। ও বাগদিদের পুরুত ছিল কি না, তাই ওদেরই মতো আমাদের খাওয়ার ধাঁচ। দেখি কাজগুলো সারি এখন। কই গো, এসো দেখি, হাতে হাতে কাজগুলো সেরে ফেলি। আধ ঘন্টার মধ্যেই ওরা সব গুছিয়ে ঘর মুছে বাসনগুলো ঝকঝকে করে মেজে ফেলল। সনাতন বারান্দাটা আর একবার মুছে বাথরুমের বালতিতে জল ভরে রাখলো। চারুলতা ঘরে এসে দেখলো লণ্ডভণ্ড হওয়া ঘরখানা ঝকঝকে হয়ে গেছে।
টাকা দলিল যা ছিল সব ছর্দির থান কাপড়ে জড়িয়ে চারুলতা সিন্ধুকেই রেখে দিল। সুন্দরী বলল, তুমি সেই চা খেয়ে আর কিছু দিয়েছো মা? মুখ দেখেই বুঝেছি চার ছাড়া পেটে কিছু পড়েনি। আমি একটু লেবু দিয়ে শরবত আর মিষ্টি দিচ্ছি, তারপর রান্নার জোগাড় করছি। উত্তরের অপেক্ষা না করেই সুন্দরী রান্নাঘরে চলে গেল। চারুলতা এদের আন্তরিকতা আর ভালোবাসে একটু একটু করে ক্রমশই মুগ্ধ হয়ে যাচ্ছিল। সুন্দরী একটা কাঁসার ডিশে 4টে মিষ্টি আর কাঁসার গ্লাসে 1 গ্লাস শরবত এনে দিল। চারুলতা বলল, করেছিস কি? 2টো মিষ্টি তুলে রাখ, আমি এত খেতে পারি না। সুন্দরী বলল, মিষ্টি তো ছিল না। বুঝেছি, তুমি নিজেই নিয়ে এসেছো। চারুলতা বলল, না রে, কাল বিকেলে হরেনের ছেলে দিয়ে গিয়েছিল। বেশ, তুমি একটু খেয়ে নিয়ে একটু জিরিয়ে নাও, আমি রান্নার জোগাড় করে রাখছি। কি তরকারি খাবে বলে দাও। চারুলতা বলল, আজও আমি সেদ্ধ ভাতই খাবো। আরও সব ঘুটে চিবড়ে দিয়ে বাপু আমি আর রাঁধতে পারবো না। এখন তো টাকার সমস্যা তেমন নেই, স্টোভেই রান্না করব। তুই তো রান্না করে দিবি না বলেই ঘোষণা করেই দিয়েছিস। সুন্দরী বলল, তাই হবে। দিব্যি চৌকিতে বসে আমার সঙ্গে গল্প করতে করতে রান্না করবে, তোমাকে উঠবসটুকুও করতে হবে না। তা মা ঠাকুরন রাতে ভালো ঘুম হয়েছিল তো? তুমি বললে আমরা রাতে থাকতে পারি। চারুলতা বলল, বললাম যে আমার ভয় টয় নেই, তোরা বরং সকাল 8:30 নাগাদ তোদের রান্নাবান্না সেরেই আসিস। শর্মা সকাল 6টায় কাজ করতে আসে, তোদের কিছু কাঁসার বাসনপত্র দেব ঠিক করেছি। ছর্দির তো ডাই দরুনে বিছানা আছে, তোরা বরং ওখান থেকে কিছু নিয়ে যা। সুন্দরী বলল, ও মা, কি বলছো গো? বড় মা ঠাকুরন শুধু ঘর চালা করে দেয়নি, চৌকি বিছানা বালিশ থেকে ঘর সংসারে যা লাগে সব দিয়েছে। 2খানা কাঁসার বগি, রান্নার বাসন কিছু দিতে বাকি রাখেনি। তেনার দয়া মরণের পরও আমরা ভুলতে পারবো না। তোমাকে যা দিয়েছে সেসব তোমারই থাক, আমরা তো মোটে 2টো মানুষ, আমাদের আর কতটুকু লাগে বলো। চারুলতা বলল, তুই একটা আলু আর ঝিঙে কেটে রাখ, আলু সেদ্ধ, মুগের ডাল সেদ্ধ আর ঝিঙে সেদ্ধ করব ভাবছি। সুন্দরী বলল, তাহলে তোমার দিদির পুরনো থান একটু ছিঁড়ে দাও, আমি ভালো করে কেচে রাখছি, ডাল সেদ্ধ করতে লাগবে। আর আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বেটে রাখছি, বড়া ভেজে নিও, কাঁচা নুন তেল মেখে খেতেও ভালো লাগবে। ততক্ষণে তুমি একটু জিরিয়ে নাও দেখি। চারুলতা বলল, জিরানোর দরকার নেই, আমি একবার হরেনের বাড়ি থেকে ঘুরে আসি। সুন্দরী বলল, বেশ, তাই এসো। হরেনের বাড়ির দরজা থেকে চারুলতা হরেন আছিস বলতে বলতে ভিতরে ঢুকলো। হরেন তখন 1 কাশি মুড়ি তরকারি আর গুড় নিয়ে সবে খেতে বসেছিল। চারুলতাকে দেখে বলল, চারুপিসি তুমি, কিছু দরকার? চারুলতা বলল, আগে খেয়ে নে, আমি বসছি। হরেনের বউ আওয়াজ শুনে বেরিয়ে এসে বলল, পিসিমা, একটু লেবু চিনি দিয়ে শরবত করি? তোমরা ব্যস্ত হও না, আমি চা শরবত মিষ্টি খেয়েই এসেছি। হরেন খেতে খেতেই বলল, আমি আজই তোমার ফল সবজি বাজার থেকে নিয়ে আসবো ঠিক করেছিলাম, তুমি এসে ভালোই করেছো। তোমার বৌমা কাল রাতে ছানা আর চাচি দিয়ে কড়া পাকের সন্দেশ করেছে, যাওয়ার সময় নিয়ে যাবে না আমি দিয়ে আসবো? চারুলতা বলল, ঘরে তো মিষ্টি আছে রে, একলা মানুষ কত খাবো। হরেন বলল, না নিলে তোমার বৌমা কিন্তু দুঃখ পাবে। আচ্ছা, দুঃখ পেতে হবে না, অল্প করেই দিস, তুই তো প্রায় 15 দিনের বাজার করেই দিয়েছিস, আর তোকে কিছু দিতে হবে না। আমি 2-4 দিনের জন্য থাকবো ভেবে বেশি টাকা পয়সা আনিনি, টাকা পয়সা বেশি থাকলে তোর কাছে কিছু নেওয়ার দরকার হতো না। হরেন বলল, ছি ছি, এসব তুমি কি বলছো? তোমার কি টাকার অভাব? তোমরা তো রাজা মানুষ গো, হেম পিসির কাছে তোমার ঘর সংসারের গল্প কত শুনেছি, আর তুমি তো কারোর দয়ার দান নাওনি, এটা তোমার পাওনা। তুমি এক কথায় 5 বছর ফসলের সব হিসেব মকুব করে দিলে, আর আমি এই সামান্য খরচটুকু করব না? সেটাও তো আমার টাকায় করছি না, তোমার পাওনার টাকায় সামান্য খরচ করছি। তা যাই বলো চারুপিসি, হেমপিসি যেভাবে সিন্দুকটা আগলে রাখতো, তাতে মনে হয়েছিল কত না ধনরত্ন সিন্ধুকে বোঝাই করা আছে। জানো, ওই ঘরে আমরা জীবনে প্রথম ঢুকলাম, তোমারও মনে হয় একটু মন খারাপ হয়েছে? চারুলতা বলল, দূর পাগলা, আমার মন খারাপ হতে যাবে কোন দুঃখে, বরং তোরাই হতাশ হলি। সেরকম মোহর সোনাদানা পেলে কিছু গায়ের ভালো কাজে দান ধ্যান করতাম, আর তোকেও আলাদা করেই কিছু দিতাম। আমি তো জানতাম ছর্দি সব কিছু তার ভাসুরপোকেই লিখে দিয়েছে, সেই তো তার খোঁজ খবর নিতে আসতো। তবু আমি এসেছিলাম নিশির ডাকের মতো ঘোর লাগা অবস্থায়। সেটা আবার কি গো? সেটা কিছুই না, আমার এই বাড়িটার জন্য মন খারাপ করছিল বলেই এসেছি।
যতই হোক এটা তো আমার জন্ম ভিটে, আমি শুধু বাড়িটা পেলেই খুশি থাকতাম, কিন্তু বাড়ির সঙ্গে জমি টাকার ছর্দির ব্যবহার করা গয়না সবটাই তো আমার উপরই পাওনা। হরেন বলল, হেমপিসির কিন্তু আরও থাকার কথা ছিল। অবশ্য সে হাত খুলে দান ধ্যানও করত, কিছু কম করেনি। তোমাদের গায়ে লাগা যে বারোয়ারি শিব মন্দিরটা আছে, ওটার তো প্রায় ভগ্নপ্রায় দশা ছিল। হেমপিসি তো টাকা খরচ করে আগাগোড়া নতুন করে মেরামতি রং করিয়েছিল। সামনে মাঠের মতো চাতালটা পাকা করে দিয়েছিল। আগে তো বার দেবার ছাড়া পুজো দেওয়া হতো না। ওই পাড়ার বউঝিরাই যা ধূপ সন্ধে দিত। সকালে চান করে ফেরার পথে শিবের মাথায় ফুল জল দিত। হেমপিসি সেই দেখে একটা বাধা পুরুত রেখেছিল। সে ফুল বেলপাতা বাতাসা দিয়ে একবেলা পুজো করে যেত। এখন গায়ের লোক চাঁদা করে সেটুকু চালায়। কারোর মানত পূরণ হলে ধুমধাম করে পুজোও দিয়ে যায়। চারুলতা বলল, ছর্দি তো পুণ্যের কাজ করেছে, আমার শুনে গর্ব হচ্ছে। এবার আমি উঠব রে, কি মিষ্টি কি দিবি দে, খেয়ে বলবো কেমন মিষ্টি বানিয়েছে। আরও সব হিসেবের কথা আর বলিস না। হিসেবের চেয়ে তোদের ভক্তি ভালোবাসা আমার কাছে অনেক দামি। তবে এরপর থেকে কিন্তু পাই পয়সার হিসেব আমাকে দিবি। আমি বছরের বেশি সময়টাই এখানে থাকবো ঠিক করেছি। তখন তুই আমার পাশে এমন করেই থাকিস, তাহলেই হবে। আর এই 500 টাকাটা রাখ, তোরা সবাই মিষ্টি খাস। হরেন বলল, না চারুপিসি, টাকা আমি নিতে পারবো না। কেন নিতে পারবি না? এতদিন তো আমি খালি হাতেই এসেছি, আমার তোদের বুঝি খাওয়াতে ইচ্ছে করে না? বাড়ি ফিরে চারুলতা দেখল স্টোভের পাশে ঘিয়ের শিশি, হাঁড়িতে জল, আলু কুমড়ো, একটা পাথরের বাটিতে নুন তেল দিয়ে পোস্ত বাটা, পাথরের তালা আর ন্যাকড়ায় মুগের ডাল বেঁধে সুন্দরী রেডি করে রেখে দিয়েছে। চারুলতার মনটা খুশি হয়ে গেল। চটপট স্টোভ ধরিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিল। একটু পরেই সুন্দরী জামবাটিতে দুধ, কলা আর চিনি দিয়ে গেল। চারুলতা বলল, সুন্দরী, আর তো কোনো কাজ নেই, এরকম জোগাড় পেলে রান্না করতে কতক্ষণ। ভাবছি এবার বাড়ি ফিরে নিজের রান্নাটুকু নিজেই করে নেব, আমার আর কিছু লাগবে না। এবার তোরা ঘরে গিয়ে খাওয়া দাওয়া কর। সুন্দরী বলল, আমাদের খেতে ঢের দেরি গো, তোমার খাওয়া দাওয়া হলে সব গুছিয়ে পরিষ্কার করে দিয়ে তারপরেই যাব। এখন তুমি শান্তি করে খাও দেখি। কাল থেকে কিন্তু শুধু সেদ্ধ ভাত খেলে চলবে না, ডাল তরকারি ভাজা রসা সব করবে। চারুলতা বলল, এত কিছু রান্না করে কি হবে, তোরা তো কেউ খাবি না নাকি? প্রথম দিন দুটো পেট পুষতে পারবো না বলেছিলাম বলে রাগ করে আছিস? তখন হাতে টাকা ছিল না রে। সুন্দরী বলল, কি যে বলো, ওই যে বললাম গন্ধ চাল, ভালো মন্দ রান্না, আমাদের মুখে সইবে না? তুমি আমাদের নিয়ে ভেবো না। দেখতে দেখতে চারুলতার 10 দিন কেটে গেল। হরেন নিয়মিত সকাল 8টা না বাজতেই টাটকা দুধ দিয়ে যেত। নিয়মিত ফল মিষ্টি সবজি বাজার এনে দিত। হাজার নিষেধ করলেও শুনতো না। একদিন হরেন জিজ্ঞেস করলো, চারুপিসি, তোমার বাড়িতে ছেলে বৌমাদের ফোন করে সব কিছু জানিয়েছ তো? চারুলতা বলল, সব কিছু মানে? আমি ওদের পৌঁছানোর খবর তো দিয়েছি। না মানে এই যে হেমপিসির সব কিছুর মালিকানা এখন তোমার, এটা তো ওরা জানে না। তাছাড়াও হেমপিসির গয়না টাকা পয়সা যা পেয়েছো সেটাও তো ওদের জানানো দরকার। তুমি এখানে যে কটা দিনই থাকো, এখানে যে তুমি কোনো অসুবিধায় নেই, সেটা শুনলে তোমার ছেলে বৌমাদের টেনশনও থাকবে না। তুমি আমাকে ফোন নাম্বারটা দিতে পারো, তাহলে আমি মাঝে মাঝে ফোন করে তোমার খবর জানিয়ে দেব। চারুলতা বলল, ওদের টেনশনের চেয়ে তোর টেনশন বেশি দেখছি। শুনে ভালো লাগলো, তোকে ফোন নাম্বারটা আমি দিতেই পারি। কাল একটা কাগজ পেন নিয়ে আসিস। হরেন বলল, একটা ছোট নোট বই আর পেন আমার কাছেই আছে, ওটা তুই সঙ্গে নিয়েই ঘুরিস নাকি? হরেন বলল, আজ তোমার কাছে ফোন নম্বরটা নেব বলেই এনেছি। আসলে কদিন থেকেই নেব ভাবছিলাম। হঠাৎ করে তোমার অসুখ বিসুখ হলেও তো খবর দেওয়া দরকার। চারুলতা বলল, সে তো বটেই, তাহলে লিখেই নে। হরেন লিখে নিয়ে বলল, তাহলে আজ সন্ধ্যের দিকে একটা ফোন করে সব কিছু জানিয়ে তোমার খবর দেব। চারুলতা বলল, কিন্তু তোর ফোন করাটা মনে হয় ঠিক হবে না। মানে তুই যে উদ্দেশ্য নিয়ে ফোনটা করবি সেটা সফল হলেও তুই কিন্তু বিপদে পড়বি। তুই তো তোর হেমপিসির বিষয় সম্পত্তি টাকা বাসন গয়নার কথাই বলবি না। তোর হেমপিসি ভূত হয়ে লাঠি ঠুকেই বাড়ি পাহারা দেওয়ার কথা, তারপর ডাকাতি করতে আসা ডাকাতদের হেমপিসির লাঠির বাড়ি খেয়ে পগার পার হওয়ার কথাও তো ফলাও করে বলবি। আরও বলবি সন্ধ্যের পর এই বাড়ির ত্রিসীমানায় ভূতের ভয়ে কেউ পা রাখে না। আর এসব শুনে আমার ছেলেরা পরদিনই গাড়ি করে আমাকে নিয়ে যাবে। তাহলে আমার জন্য আর কোনো কষ্ট তোকে করতে হবে না। সে তুই বলতেই পারিস, আমি তো কদিন পর যাব ঠিকই করেছিলাম।
কিন্তু সব শুনে ছেলেরা যদি তোর কাছে 5 বছরের ফসলের হিসেব চায়, সেটা তোর জন্য ভালো হবে? হরেন মিনমিন করে বলল, তুমি তো নিজেকে মুখেই আমাকে সব মকুব করে দিয়েছ। সে তো আমি দিয়েছি, ছেলেরা কি দেবে? তার চেয়ে ফোন করে আমার ছেলেদের কাছে সব গপ্প করার দরকার নেই। আমি 2-1 দিনের মধ্যেই যা বলার বলবো। আমি আপাতত আর 20-25 দিন এখানে থাকবো। তুই বরং সেই সময় আমাকে বাড়ি পৌঁছে দিস। কি পারবি না? হরেন বলল, খুব পারবো, কিন্তু তোমার ছেলেরা ফসলের হিসাব চাইলে? আমি জানালে তো চাইবে। তুই ভুতুড়ে গপ্প না করলেই আমি জানাবো না। হরেন বলল, তুমি না বললে আমার ফোন করার দরকারই নেই। সেই ভালো, শরীর টরীর সচরাচর আমার খারাপ হয় না, তবু কখনো হয়, তখন না হয় সেই খবরটুকুই দিস। তুই তো নিজেই দেখছিস আমি খুব ভালো আছি। তাছাড়া ছেলের মতো তুইও তো আমার পাশেই আছিস। হরেনকে থামানোর খুব দরকার ছিল। তাকে ফোন নাম্বার না দিলেও সে যে কোনো উপায়ে এই মুখরোচক খবরগুলো ঠিক তার ছেলেদের কানেই পৌঁছে দিত। এখন সে নিশ্চিন্ত। চারুলতাকে এখন রীতিমতো সুন্দরীর শাসনে ডাল তরকারি, আলু সেদ্ধ, ভাজা, চাটনি সব একটু একটু করে রান্না করতে হয়। সরমাও একদম নির্দিষ্ট সময়ে আপন মনে বকর বকর করতে করতে কাজ করে। আসছি গো পিসিমা বলে একটা ডাক দিয়ে চলে যায়। আর তার চলে যাওয়ার 1 ঘন্টা পরেই সনাতন আর সুন্দরী চলে আসে। চারুলতার আজকাল মনে হয় কতদিন ধরে সে এই বাড়িতে বসবাস করছে। এদের মায়া আর ভালোবাসায় ক্রমশ কেমন জড়িয়ে যাচ্ছে। মাঝে মাঝে বাড়ির জন্য, নাতি নাতনিদের জন্য মন খারাপও করছে। এই রবিবার ফোন করে নাতি নাতনিদের সঙ্গে একবার কথা বলবে। চর্দির সংসার না করেও বুঝেছিল ছেলে বৌমাদের সঙ্গে একসঙ্গে থাকতে হলে তাকে সবার মন জুগিয়ে চলতেই হবে। সে তার ছেলে বৌমারা যতই ভালো হোক, ভাগ্যিস চর্দি এই বাড়ির জমি তাকে লিখে দিয়েছিল, তাই তো একটু স্বাধীনভাবে নিজের মতো করে থাকতে পারছে। এরপর থেকে বছরের বেশি সময়টাই সে এখানেই থাকবে। পরে আরও কিছু স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে নেবে। বেশ ছন্দেই চলছিল চারুলতার একার সংসার। সকালে সরমার সঙ্গে এটা ওটা গল্প করে সনাতন সুন্দরীর সাহচর্যে আর মাঝে মাঝে হরেনের বাড়ি বেশ কিছুক্ষণ কাটিয়ে এসে পাড়াটা মাঝে মাঝে টুকটাক ঘুরলেও কারো বাড়িতে এখনো যাওয়া হয়নি। সে জানে তার এই বাড়িতে একলা থাকা নিয়ে নানা জনে নানা রকম মন্তব্য করবে। তবে রাস্তায় বেরোলে পুরনো মানুষরা তার সঙ্গে দুদণ্ড দাঁড়িয়ে কথা বলে। জোয়ান ছেলেপুলেরাও তার পরিচয় দিলে প্রণাম করে কুশলে জিজ্ঞাসা করে। যাওয়ার আগে মুখেও বলে, বাড়ি দিয়ে একবার যেও গো পাসিমা। আরও কিছুদিন থিতু হলে না হয় যাবে। কিন্তু এভাবে চলতে চলতে হঠাৎই একদিন ছন্দপতন ঘটল। সরমা না বলে কই একদিন কামাই করল। অবশ্য এতে তার অসুবিধা কিছুই হলো না। সুন্দরী সনাতন নিপুণ হাতে সব কাজ করে দিল। হরেন যথারীতি ঝোলা ভর্তি বাজারও করে দিল। তোরই সনাতন বাড়ি এলে চারুলতা বলল, আজ সরমা আসেনি রে, এতদিনের মধ্যে এমনটা তো কখনো করেনি। সুন্দরী বলল, এত ভাবছ কেন? কাল ঠিক চলে আসবে, আমরা তো আছি। পরদিনও সরমা এলো না। চারুলতা একটু উদ্বিগ্ন হয়ে বলল, মেয়েটার অসুখ বিসুখ করলো না তো? একবার বরং হরেনের কাছে খোঁজ নিয়ে আসি। সুন্দরী বলল, মা তুমি বরং আর একটা দিন দেখো। চারুলতা বলল, সে না হয় দেখব, কিন্তু হরেন আজ দুধ দিয়ে গেল না কেন? তার নিয়মেরও তো কখনো হেরফের হয় না। কথাটা শুনে সনাতন একবার সুন্দরীর মুখের দিকে চেয়ে বলল, পরে হয়তো ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবে। বেলা 10টার সময় চারুলতার বাড়ির দরজায় ঘন ঘন কড়া নাড়ার শব্দ শুনে চারুলতা বলল, সুন্দরী কে এলো দেখতো। ও তোরা তো আবার কারোর সামনে যাবি না। আচ্ছা আমিই দেখছি, নিশ্চয়ই হরেন দুধ নিয়ে এসেছে। দরজা খুলেই দেখলো বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, আর দরজার কাছে তার 2 ছেলে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে। আর হরেন কি যেন বোঝাচ্ছে ওদের। চারুলতাকে দেখেই হরেন চুপ করে গেল। চারুলতা মুহূর্তের মধ্যে সব বুঝে গিয়ে বলল, হরেন, তোকে আমি ছেলের মতো ভালোবেসেছিলাম, সেই তুই আমার নিষেধ সত্ত্বেও ইনিয়ে বিনিয়ে ফোন করে ওদের আনিয়ে ভালো করলি। হরেন বলল, সব জেনেও না ডাকলে আমার অন্যায় হতো চারুপিসি। কাল সরমা তোমার বাড়ির কাছে যেতে একটু বেলা হয়েছিল। ও একটু বেলার দিকে গিয়ে কি দেখেছিল জানো? চারুলতা বলল, কি দেখেছিল? দেখেছিল সনাতন উঠোন ধুচ্ছে আর সুন্দরী কলতলায় বাসন মাজছে। সেই দেখে সরমা তো এক ছুটে আমার বাড়ির উঠোনে হুমড়ি খেয়ে দড়াম করে পড়ে গেল। কোনো রকমে জল ঢেলে জ্ঞান ফিরলে সব শুনে আমি পড়ি মরি করে তোমার বাড়িতে ফোন করেছিলাম। ওরা কাজই তো করছিল, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? হরেন বলল, চারুপিসি তুমি বলছো কি?
হরেন আর সুন্দরী 4 বছর আগে ওদের পুরনো ঘর চাপা পড়ে মরে ভূতে গেছে। হেমপিসি ওদের দাহের ব্যবস্থা থেকে সাধ্য শান্তির খরচ সব করেছে। সনাতন ঠাকুর ছিল এক বাউন্ডুলে বামুন। এখানে সেখানে যাত্রা করে কোনো রকমে নিজের পেট চালাতো। একবার যাত্রা করতে গিয়ে আমাদের জাতের ওই সুন্দরীকে ফুসলিয়ে বের করে এনে স্বামী স্ত্রীর মতো থাকতো। সবাই জানতো সুন্দরী সনাতনের রাখনি। গ্রামের সবাই এই কারণেই ওদের এক ঘরে করে রেখেছিল। এদিকে অভাবের তাড়নায় পেটও চলছিল না। তখন হেমপিসি দয়া পরবশ হয়ে ওদের দুজনকেই কাজে রেখেছিল। গায়ে একটু আধটু কথা উঠলেও হেমপিসির মুখের ওপর কারো কিছু বলার সাহস ছিল না। মাইনে ছাড়াও ওদের খাওয়ার খরচও হেমপিসিই দিত। চারুলতা বলল, না জেনে খবরদার দুটো অসহায় মানুষের নামে বাজে কথা বলবি না। ওরা মন্দিরে গিয়ে বিয়ে করেছিল, আমি ওদের জীবনের সব কথা শুনেছি। হরেন বলল, দেখো চারু পিসি, এই বাড়িতে হেমপিসি যে পাহারা দেয় সেটা গায়ের সবাই জানে। আর সেই যে তার নিজের শোবার ঘরখানা তোমার জন্যই খুলে রেখেছিল সেটা আমি জানতাম, কিন্তু জেনেও আমি কিছু বলিনি, কারণ হাজার হোক হেমপিসি তোমার নিজের দিদি, সে তোমার কোনো ক্ষতি করবে না। কিন্তু তাই বলে সুন্দরী সনাতনের মতো ভূতের সঙ্গে তুমি এই বাড়িতে থাকবে? যদি কিছু বিপদ আপদ হতো তাহলে তোমার ছেলেদের কাছে কি জবাব দিতাম? আর শুরু থেকেই ওরা যে তোমার সঙ্গেই ছিল এ কথা তুমি তো কোনোদিন বলনি। চারুলতা বলল, তাতে তোর কি সমস্যা হচ্ছিল? আর তুই কি আমার গার্জেন যে সব কথা তোকে বলতে হবে? জেনে রাখ, আমি নিজেই আমার নিজের গার্জেন। তোর একটা কথাও আমি বিশ্বাস করছি না। সনাতন সুন্দরী আমাকে নিজের ছেলে মেয়ের মতো যত্ন করত। তারা যে আমার কোনো ক্ষতি করেনি সেটা তো দেখতেই পাচ্ছিস। এতক্ষণে ছোট ছেলে কথা বলল, মা তোমার বাকি গল্প না হয় ভিতরে গিয়ে শুনি, তোমার ঘর সংসারটা একবার দেখব না? চারুলতা বলল, আয় ভিতরে আয়। বাড়ির ভিতর ঢুকে ছোট ছেলে বলল, বাহ, বাড়িটা বেশ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন তো। এসব কে পরিষ্কার করেছে? কেন, সুন্দরী আর সনাতন? মা তুমি যা বলছো বা দেখেছো তা বাস্তব নয়। তুমি এই কদিন কল্পনার জগতে বাস করেছো। চারুলতা বলল, না বাবা, আমি রীতিমতো বাস্তব জগতেই ছিলাম। তাই যদি হতো তাহলে ছোটদির স্বপ্নে বলার প্রতিটি কথা সত্যি হতো না। বড় খোকা বলল, মা তোমার সুন্দরী সনাতন আর ছোটদি মানুষ না ভূত সেটা জানার আমার কোনো দরকার নেই। তুমি তোমার ছোটদির দেওয়া মূল্যবান জিনিসগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে আমাদের সঙ্গে বাড়ি চলো। তোমাকে এই ফাঁকা বাড়িতে আর এক মুহূর্তও রাখবো না। পরে সবাই এসে জমি বাড়ি আর বাসনপত্র বিক্রির বন্দোবস্ত করব। চারুলতা বলল, এই বাড়ি জমি তোদের বাপত্তি সম্পত্তি নয়, এসব কিছু শুধু আমার। এসবের বন্দোবস্ত করার তুই কে? আর তুই উঠে মুঠে বললেই যাওয়া হবে? চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সে সব না সামলিয়ে যাব কি করে? সরমা কাজ করেছে, ওকে টাকা দিতেই হবে। কাঁসার বাসনপত্র কটা সিন্ধুকে রাখতে হবে। হরেন বলল, সরমাকে পুরো মাসের মাইনে দেওয়ার কথা তো নয়। চারুলতা বলল, তোর মুখে হিসেবের কথা শোভা পায় না হরেন, ওকে আমি পুরো মাসের টাকাই দেব। তুই ওকে একবার ডেকে আন, ও এবারই আর আসে। তুমি টাকাটা আমার হাতে দাও, আর ভেবো না, আমার বউ আর আমি ওবেলা এসে সব গুছিয়ে দিয়ে তোমার ঘরটা তালা দিয়ে যাব। কিন্তু তোমাদের বাড়ি ফিরতে তো বেলা পড়ে যাবে। দাদারা দুপুরে আমাদের বাড়িতেই যদি খাওয়া দাওয়া করে যেতেন, তুমি না হয় নিজেই দুটো সেদ্ধ ভাত ফুটিয়ে নিতে। বড় খোকা বলল, না, আমাদের দেরি হয়ে যাবে। চারুলতা বলল, তোর বাড়িটা লিখিয়ে নেওয়ার বড্ড তাড়া, তাই না রে বড় খোকা? শোন বাবা, আমি এখনও না চাইলে তোরা আমাকে নিয়ে যেতে পারবি না। তবুও আমি যাব, তোদের বাড়িটা লিখে দিয়ে দায়মুক্ত হওয়ার জন্যই যাব। কিন্তু জেনে রাখিস, আমি আবারও এখানেই আসব। সুন্দরী সনাতন ভূত একথা আমি এখনও বিশ্বাস করি না। তারা আমাকে পেটের মেয়ের মতোই সংঘ সাহচর্য আর ভক্তি ভালোবাসায় ভরিয়ে রেখেছিল, আর আমার ছোটদিকে স্বপ্নে ছাড়া কখনো চাক্ষুষ করিনি। বড় ছেলে বলল, মা তাহলে সুন্দরী সনাতন যে মৃত, তুমি এখনও সেটা বিশ্বাস করছো না? বেশ, তাহলে সুন্দরী সনাতনকে একবার ডাকো দেখি। তারা তো আমাদের এখানে আসা পর্যন্তই এখানেই ছিল। ওরাই তো তোমার উঠোন ধোয়া থেকে ঘর মোছা বাসন মাজা সব করেছে বলছো। চারুলতা বলল, শুধু তাই নয়, এসব বাসি কাজ করার আগে আমাকে যত্ন করে শরবত মিষ্টি দিয়েছে, রান্নার জোগাড়ও করে দিয়েছে। ওই দেখ, তেতো শুক্তো কাটা, আলু পোস্তর আলু, পটল ভাজা, বেগুন ভাজা সব কেটে গুছিয়ে রাখা আছে। বাটিতে পোস্ত বেটেও রেখেছে। বেশ, তো তাহলে ওদের ডাকো না। ছোট ছেলে বলল, দাদা কেন মাকে শুধু শুধু ইরিটেট করছিস? ছোট মাসিকে স্বপ্নে দেখেই তো মা এখানে এসেছে, এটা তো সত্যি। আর ছোট মাসি যে মাকে এত কিছু দিয়ে গেছে সেটা তো তুমি আমি বা মা তো জানতাম না। এইসব দেওয়ার কথা ছোট মাসি
মাকেই স্বপ্নে বলেছে, তাই তো মা? চারুলতা বলল, হ্যাঁ একদম ঠিক। ঠিক আছে মা, আর কিছু তোমার বলার দরকার নেই। আমি বলছি তোমার যখন মন চাইবে তখনই তুমি এখানে আসবে, আমি নিজেই তোমাকে পৌঁছে দেব। হরেন তোমাকে খাওয়া পড়ার সব সময় লোক ঠিক করে দেবে। হরেন বলল, চারু পিসি আগে বললে কবেই ঠিক করে দিতাম। চারু পিসি শুধু শুধু আমাকে ভুল বুঝছে। সুন্দরী সনাতনের মরে যাওয়ার কথা গা শুদ্ধ সবাই জানে। আমার কথা বিশ্বাস না হলে আমি 5 জনকে ডাকতে পারি। চারুলতা বলল, থাক বাছা, তুই আমার ছেলেদের বোঝাতে পেরেছিস সেটাই ঢের। তোকে আর সাক্ষী প্রমাণ দিতে হবে না, আমার বিশ্বাস আমার আছে। বড় খোকা বলল, বেশ বুঝলাম। তাহলে ছোট মাসির স্বপ্ন যদি সত্যি হয় তাহলে সুন্দরী সনাতনও সত্যি। তাহলে ওদের দুজনকে মায়ের একবার ডাকতে আপত্তি কোথায়? চারুলতা বলল, ওরা এই বাড়িতেই আছে, কিন্তু আমার ছোটদির নির্দেশ মতো ওরা আমার সামনে ছাড়া কারোর সামনে আসবে না। হরেন বলল, দাদা আমি বলছি এসব কলকাঠি সব আড়ালে থেকে হেমপিসিরি করা। ওরা মানুষ হলে তবে তো সবার সামনে আসবে। চারুলতা বলল, তুই আরও একটা কথা বলবি না হরেন? বেঈমান অকৃতজ্ঞ কোথাকার! তুই নিজেই কি মানুষ হয়ে মানুষের কাজ করেছিস? আমার মুখ খোলাস না, আমি মুখ খুলে তুই বিপদে পড়বি। ভাবিস না আমি আবারও এখানে আসব। এবার তোরা বাইরে গিয়ে অপেক্ষা কর, আমি সিন্ধুকে তালা দিয়ে ওদের সঙ্গে দেখা করে তবেই যাব। ওরা বাইরে চলে গেলে চারুলতা দরজাটা বন্ধ করে দিয়ে ডাকলো, কিরে সনাতন সুন্দরী, আমি বাড়ি যাচ্ছি, তোরা একবার আমার সঙ্গে দেখা করবি না? একটু পরে চারুলতা অবাক বিস্ময় দেখলো তার ছোটদি ধপধপে সাদা কদমছাড় চুল আর সাদা থান পরে ডান হাতে আশীর্বাদের ভঙ্গিতে উঁচু করে বা হাতে একটা লাঠি নিয়ে তার সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে, আর তার পাশে সুন্দরী আর সনাতন জোর হাতে দাঁড়িয়ে। চারুলতার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। বলল, ছোটদি তুই শেষ পর্যন্ত দেখা দিলি। তুই স্বপ্নে কত কথা বললি, কিন্তু সনাতন সুন্দরীর মৃত্যুর কথা তো বলিসনি। তুই কি ভেবেছিলি শুনলে কি ভয় পেতাম? আমি এই বাড়িতে আবার আসবো ছোটদি, তুই এই একই বাড়িতেই থাকিস। আমার মৃত্যুর পর তোর হাত ধরে আমাকে নিয়ে যাস, মাঝে মাঝে স্বপ্ন দেখা দিবি তো? চারুলতার চোখের সামনেই ওরা মিলিয়ে গেল। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে চারুলতা দরজা খুলে বলল, এবার চল। বড় ছেলে বলল, মা তোমাকে সনাতন আর সুন্দরীর ভূত দর্শন দিল? চারুলতা বলল, ওরা কেউ ভূত নয়, আমি বিশ্বাস করি আত্মা চির অবিনশ্বর, তার মৃত্যু ক্ষয় বিনাশ নেই। আত্মার সঠিক সময়ে আবার নর্ব কলেবরে জন্ম নেয়। প্রিয়জন মৃত্যুর পরেও কখনো ক্ষতি করে না, এটা আমার উপলব্ধি। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশানগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।